আমি যেটা বললাম সেটা আমাদের সবার কথা, মানুষের কথা। আমি সবাইকে বলবো এই কাজটা মন দিয়ে করতে। আর যারা করবেন না আমাকে ভয় দেখাবেন না। আমি মানুষকে খুব ভালোবাসি, কিন্তু মানুষকে যারা ভালোবাসে না আমার তাদের ছুঁড়ে ফেলতে 1 সেকেন্ডও লাগবে না। গভর্নমেন্ট কারো জন্য কোনো বদনাম নেবেন না। কিছু না করেও আমাদের বদনাম হচ্ছে। বাংলার আইডেন্টিটিটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে, এটা যেন না হয়। নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাই স্বাগত। আমি অরূপ। নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছিলাম আর ভাবছিলাম, প্রায় 1 ঘন্টা ধরে উনি বললেন যে 13 বছর ধরে তাহলে কি অন্য কেউ শাসন করছিল, রাজ্যের কি তাহলে অন্য কেউ মুখ্যমন্ত্রীর আসনে ছিলেন? কারণ যেসব ঘটনাগুলি উনি বলে গেলেন, চলুন আপনাদের যারা যারা শোনেননি তারা 1, 2, 3 করে আমি কিছু বলছি, যা বলেছে আর কি পুরোটাই খবরের উপাদান। কিন্তু আর উনি আজকে ডেকেছিলেন পুরসভাগুলোর যারা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তাদের ডেকেছিলেন, বিভিন্ন মন্ত্রীরা হাজির ছিলেন, আমলারা হাজির ছিলেন এবং অন্যরাও যারা যারা মিউনিসিপ্যালিটি আসেনি তারা অনলাইনে হাজির ছিলেন। কি বললেন মুখ্যমন্ত্রী? বলা যায় কি বললেন না মুখ্যমন্ত্রী পুরসভাগুলো নিয়ে? উনি যেগুলো বললেন আমি কিছু আপনাদের এক নজরে যা বলেছেন, প্রচুর বক্তব্য রেখেছেন। আমি টাকা তোলার লোক চাইছি না, জনসেবক চাইছি। আগামী দিনে কাজ দেখে টিকিট দেওয়া হবে। ফুটপাতে জবরদখল বেড়ে চলেছে, পুরসভা দেখে না, পুলিশও দেখে না। যারা দেখে না তাদের সরিয়ে দেওয়া হবে পোস্ট থেকে। বেআইনি পার্কিং পুলিশ দেখেও দেখছে না। টেন্ডার আর লোকালি হবে না, এবার সেন্ট্রাল জায়গা থেকে টেন্ডার হবে, কারণ লোকালি টেন্ডার হলে প্রচুর বেনিয়ম হচ্ছে, 2 নম্বরই হচ্ছে। কোনো ব্যক্তিকে পোষার জন্য আমি এখানে আসিনি। কোনো পার্টির এমএলএর কথা শোনার দরকার নেই। যে যত বড় নেতা হোক, মন্ত্রী হোক, কারোর কথা শোনার দরকার নেই। প্রশাসনকে পরিষ্কার নির্দেশ দিচ্ছি। সল্টলেকের অবস্থা খুব খারাপ। সল্টলেকে আর রাজারহাটের দিকে তাকানো যাচ্ছে না। যা পারছে টাকা দিয়ে বসিয়ে দিচ্ছে। এদের মধ্যে উনি সরাসরি বলেছেন, রাজ্যের মন্ত্রী সুজিত বোস অন্যতম, অন্যদের সঙ্গে কম্পিটিশন করে উনি আর কি লোক বসাচ্ছেন। না, উনি থামেননি, উনি এখানেই থামেননি। উনি সরাসরি প্রত্যেক মিউনিসিপ্যালিটি ধরে ধরে বিচার করেছেন, কোন মিউনিসিপ্যালিটির কাজ ভালো, কোন মিউনিসিপ্যালিটির কাজ খারাপ। উনি বিভিন্ন ডেভেলপমেন্ট যে সমস্ত অথরিটি আছে, সেই অথরিটির যে কাজ করছে না, সেখানকে লোকেরা যে গা হাত পা টিপছে, বসে ঘুমাচ্ছে, তাদের অন্য জায়গায় ফেরানোর কথা বলেছেন। উনি আরবান ডেভেলপমেন্টের কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। অর্থাৎ 13 বছর প্রায় শাসন করার পর 2026 সালের ভোটের আগে আপনাদের মনে হতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এরকম খড়গহস্ত হয়ে উঠলেন পুরসভার বিরুদ্ধে। এবং উনি রাজ্যের এক মন্ত্রী, যিনি দমকল মন্ত্রী দীর্ঘদিনের, উনাকে তৃণমূল কংগ্রেসের প্রচুর দায়িত্ব আছে, সরাসরি তার বিরুদ্ধে তোপ ডাকছেন। এবং যেখানে ভরা আর কি অনলাইনে সবাই দেখতে পাচ্ছে, সেখানে সবাই হাজির, সেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উনি ভর্ৎসনা করছেন। উনি আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারির কাজ নিয়ে ভর্ৎসনা করছেন। অততে উনি চাইছেনটা কি? চলুন আমরা সেটাই বিশ্লেষণ করি। প্রথমত 2024 লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস 19টা আসন পেয়েছে, 29টা আসন পেয়েছে, সেখানে বিজেপি মাত্র 12টা আসন পেয়েছে। কিন্তু রবীন্দ্রনাথের ওই যে একটা গানের লাইন ছিল, জয় করে তবু ভয় কেন তোর যায় না। সত্যি কি ভয়? ভয়টা কিসের? ভয়টা কি শহরাঞ্চলে যে বিজেপি বেড়েছে তার ভয়? কারণ যে তথ্য বলছে, মোট 121টা পুরসভার মধ্যে প্রায় 70-72টা পুরসভায় কিন্তু বিজেপি এগিয়ে আছে। তথ্য বলছে কলকাতায় প্রায় 50-এর কাছাকাছি ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে। অর্থাৎ শহরাঞ্চলে মানুষের ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে ক্রমে মুখ ফিরিয়ে নিচ্ছে।
ক্ষমতায় আসার আগে শহরাঞ্চলের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পুঁজি ছিল। গ্রামের ভোট যেমন সিপিএম পেত, তেমনি শহরাঞ্চলের ভোট কিন্তু তৃণমূলের সঙ্গেই থাকতো। কিন্তু এবারের লোকসভা নির্বাচনের পর দেখা গেল যে সেখানে সেখানে কিন্তু ভোট পুরোপুরি বিজেপির দিকে সরে গেছে। আর একটা বিজেপি সলিড ভোট ব্যাংক শহরাঞ্চল, শহরতলি, বিভিন্ন মিউনিসিপ্যাল এলাকা এবং সব জায়গায় উনি কিন্তু বিজেপি একটা ভোট ব্যাংক করে নিয়েছে। এই যে আমার বললাম প্রথমেই, সবার নাম ছিল প্রশাসনিক, যদিও কিন্তু আলটিমেট পুরোটাই যদি আপনারা দেখেন, পুরো সভাটা শুনবেন, সেটা হচ্ছে রাজনৈতিক। কেন? এবং উনি প্রশাসনিক সভায় সরাসরি বিজেপির বিরুদ্ধেও বিষোদ্গার করেছেন। যেমন বলছেন কিছু কিছু, যেমন ধরুন কাওয়াখালী, এইসব জায়গায় যে জমি ল্যান্ড মাফিয়াদের হাতে চলে যাচ্ছে, খুব ভালো। তো যে ল্যান্ড মাফিয়াদের হাতে চলে যাচ্ছে উনি তদন্ত করবেন, সেটা তো প্রশাসন করবেই। ল্যান্ড মাফিয়াদের হাতে জমি চলে যাওয়া তো খুব ভালো হতে পারে না, তদন্ত করবেন। কিন্তু তারপরেই উনি বলছেন এরা কিন্তু সব ভোট দিয়েছে বিজেপিকে। অর্থাৎ ল্যান্ড মাফিয়ারা বিজেপিকে ভোট দিয়েছে বলেই কি আর কি তদন্ত না হলে কি হতো না? কোনটা? নাকি এমনি ল্যান্ড মাফিয়াদের বিরুদ্ধে তো তদন্ত হওয়াই উচিত। দ্বিতীয়ত, এই যে পুরসভা, এই পুরসভাগুলোর যেটা বোঝা গেল, পুরসভাগুলোর দায় কিন্তু উনি নিজে আর নেবে না বা সরকার নেবে না। কারণ উনি পরিষ্কার বলে দিচ্ছেন যে এই পুরসভাগুলো খারাপ কাজ করবে, তারা জঞ্জাল পরিষ্কার করবে না, তারা বেআইনি পার্কিং রুখবে না, তারা বেআইনি প্ল্যান পাস করে দেবে, এবং তার দায় আসবে সরকারের ওপর। সরকার কেন দায় নেবে? তারা জল সরবরাহ করবে না, আর কি নাগরিক পরিষেবা যদি দিতে না পারে তাহলে তার দায় সরকার নেবে না। অর্থাৎ যে জিনিসটা পরিষ্কার, যে 13 বছর পর হয়তো কিছু মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে ছেটে ফেলে দেওয়া হবে, কারণ যেহেতু শহর অঞ্চলের ভোট কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসকে আঘাত করেছে। আর কি কোনো চেয়ারম্যান বা কোনো প্রশাসক, তাদের ঘাড়েতেই ব্যর্থতার দায় বা কাজ না করার দায় সেটাই বর্তাতে চলেছে। শেষ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রথম থেকে উনি ডেকেই ছিলেন যে পুরসভাগুলোর কোথায় কোথায় গাফিলতি আছে, কিন্তু সেখানে দুটো পুরসভা যেটা বিরোধীদের হাতে আছে, ঝালদা আর তাহেরপুর, তাদের উনি ডাকেননি। উনি কিন্তু ওখান থেকেই বললেন যে এটা নিয়ে যথেষ্ট আর কি বিতর্ক হওয়ার পর যে আমি এদের ডাকিনি একটাই কারণ, আমি তো অনেক বকাঝকা করব, তাই জন্য এদের ডাকিনি। আর আমাদের কথাও শোনে না, এদের উন্নতি হোক, এরা এদের কাজ করে যাক, আমার শুভেচ্ছা রইল, এর বাইরে কিন্তু কথা বলেননি। তো কিন্তু অন্যান্য পুরসভায় উনি পুরসভা ধরে ধরে বলেছেন। উনি হাওড়ার 4 জন, যদিও পুরসভাগুলোর বৈঠক ছিল, কিন্তু হাওড়ার 4 জন বিধায়ককে উনি ডেকেছিলেন এবং তাদের পরিষ্কার বলে দিয়েছেন যে ডেভেলপমেন্টের কাজে কোনো রকম নাক না কলাতে। অর্থাৎ এরা ডেভেলপমেন্টের কাজে নাক কলাচ্ছেন এবং তার ফলে ডেভেলপমেন্ট ব্যাহত হচ্ছে। একাধারে উনি বিভিন্ন যে জমি দখল হয়ে যাচ্ছে এবং সেখানে কলকাতা পুরসভা এলাকাতেও আনোয়ার রোডে একটা জমি কিভাবে দখল হয়ে যায় উনি তদন্তের নির্দেশ দিয়েছেন, থেমে থাকেননি। উনি এটা আর কি এক বুলডোজারই বলতে পারেন, এটা দিদির বুলডোজার উনি চালিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে ল্যান্ড বিএলআরও এদের ওপর দিয়ে। উনি বলেছেন যে প্রথম যে নতুন সচিব আসবে বিবেক কুমার, তাকে দেখতে বলেছেন যে, এবং এখানকার বেশিরভাগ লোকই যে অসৎ সেটাও বলে দিয়েছিলেন এবং বলেছেন যেখানকার লোকেরা একই জায়গায় কেন কাজ করবে, তাদের অন্য জায়গায় কেন নিয়ে যাওয়া হবে না, তুমি আমার কথাও শুনবে না, তুমি তোমার মতো করে কাজ করো। তো পুরো জিনিসটাতে যেটা বোঝা যাচ্ছে সেটার জায়গায় দাঁড়িয়ে যে বিজেপি যেভাবে তার ভোট ব্যাংক বাড়িয়েছে, সেই জায়গাটা কিন্তু 45% ভোট পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা চিন্তা থেকেই গেছে, যে চিন্তাটা তাকে তাড়া করে বেড়াচ্ছে। যে এবং সেখানে উত্তরবঙ্গে যেহেতু এখনো পর্যন্ত বিজেপি স্ট্রং, এবং সেখানে দাঁড়িয়ে উনি বারবার করে সেই তিস্তা প্রসঙ্গ টেনেছেন, যে তিস্তার আবার চুক্তি নবীকরণের কথা হচ্ছে, সেখানে রাজ্য সরকারকে অন্ধকারে রাখা হয়েছে এবং সরাসরি উনি বলেছেন যে এটা উত্তরবঙ্গের মানুষকে, যেহেতু আমরা আর কি উত্তরবঙ্গের মানুষকে এটা কৌশল হচ্ছে যে তাদের কোণঠাসা করার, যে ওখানে দাঁড়িয়ে তৃণমূলকে কোণঠাসা করতে চাইছে। ফলে এবং এই নিয়ে উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন
সেটা উনি আন্দোলনে নামবেন কিছুদিনের মধ্যেই। এটা নিয়ে যদি স্টান্স চেঞ্জ না করে, রাজ্য সরকারের সঙ্গে যদি কোনো সদার্থক কথা না হয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস বা উনি নিজেই আন্দোলনে নামবেন। আমার প্রশ্ন কতগুলো আছে। প্রথমত হচ্ছে, উনি যেভাবে ভৎসনা করলেন বিভিন্ন জায়গায়, তাহলে কি এরপরে আমরা দেখতে পারবো কি তাদের আর কি মন্ত্রিসভা থেকে সুজিত বসুকে সরিয়ে দেওয়া হচ্ছে, বা বিভিন্ন যেমন রাজারহাট মিউনিসিপ্যালিটি বলেছেন কাজ করে না, সল্টলেক রাজারহাট সেখানকার চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হচ্ছে। উনি বলেছেন আসানসোল মিউনিসিপ্যালিটির অবস্থা, সেখানকার কর্পোরেশনের অবস্থা, সেখানকার অবস্থা মেয়রকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেটা কি পারবে? কারণ আমরা আগে দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আর কি সাময়িক বিরতিতে যাওয়ার আগে উনি কিন্তু এটা বলেছিলেন যে এই শহর থেকে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে কাজ হচ্ছে না, এবং যে লোকাল ক্ষোভ সেটা কিন্তু সরকারের ঘাড়ে পড়ছে। তো সেই প্রসেসে কি উনি শুরু করলেন। এবার কি আলটিমেট আর প্রত্যেকের দায়বদ্ধতা থাকবে, মন্ত্রী থেকে শুরু করে চেয়ারম্যান, যে না পারলে তাদের সরিয়ে দেওয়া হবে? জানা নেই। কারণ 13 বছর পর এইভাবে কি পুরো দায় রাজ্য সরকার নিজেদের ঘাট থেকে ঝেড়ে ফেলতে পারবে? বা চেয়ারম্যানদেরও কি আর কি, সেখানেও তো নানা রকম লবি আছে, বা চেয়ারম্যানদেরও কি ঝেড়ে ফেলতে পারবে? এবং সেখানে দাঁড়িয়ে একাধিকবার তিনি পুলিশের কথা বলেছেন যে পুলিশ দেখেও দেখে না, পুলিশ ঘুষ নেয়। এবং ইন্টারেস্টিংলি আরও কতগুলো সেখানে তিনি নেতাদেরও ছাড়েননি। বলেছেন এখান থেকে কয়লা, গরু পাচারের টাকা এবং ট্রাক ওভারলোডিং, সে সব টাকা বিজেপির এখানে যাচ্ছে, এবং তৃণমূলেরও যেমন পুলিশের বিজেপিকে টাকা তুলে দিচ্ছে, এবং তৃণমূলেরও বহু নেতা কিন্তু টাকা তুলে দিচ্ছে বিজেপির হাতে। তার সব খবর তার হাতে আছে। কারণ উনি রাগঢাক করেননি, বলেছেন যে সিবিআই, ইডি এদের হাত থেকে বাঁচার জন্যই টাকাটা তুলে দেয়া হচ্ছে। মানে বোঝাই যাচ্ছে যে টার্গেটটা হচ্ছে বিজেপি। যদিও প্রশাসনিক সভা এগুলো তার পুরোটাই ছিল হচ্ছে রাজনৈতিক মন্তব্য। এটা তো প্রশাসনিক মন্তব্য নয়, রাজনৈতিক মন্তব্য। ফলে 13টা বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় এই আগে আমরা দেখেছিলাম 29টা আসন পেয়ে যাওয়ার পর উনি কিন্তু এবার আর কি সরাসরি নবান্নে একের পর এক আগের বৈঠকগুলো যে করেছেন, উনি প্রশাসনকে ধমক দিয়েছেন, বলেছেন কোনো রকম অন্যায় সহ্য করা হবে না। উনি শিল্পপতিদের সঙ্গে বসেছিলেন, তাদের ইনভেস্ট করতে বলেছিলেন। এবার কিন্তু পুরো নবান্নের যে সভাঘর সেখান থেকে তিনি হাট খোলা করে দিয়েছেন। কারণ উনি চাইছেন যাতে ওনার এই বার্তাটা জনমানুষের ছড়িয়ে পড়ুক, এবং সেটা একটা মেসেজ যাক যে মুখ্যমন্ত্রী তো চাইছেন, দেখো যে মুখ্যমন্ত্রীর তো সদিচ্ছার কোনো অভাব নেই, যেটা করতে পারছেন না সেটা লোকাল স্তরে হচ্ছে না, যেটা চেয়ারম্যান করতে পারছে না, যেটা ভাইস চেয়ারম্যান করতে পারছে না, যেটা কাউন্সিলররা করতে পারছে না, তার দায় কেন সত্যি দল নেবে। একটা স্ট্রং মেসেজ কিন্তু উনি দিতে চাইছেন, কিন্তু আলটিমেট কি উনি সরাতে পারবেন? আমরা আগে দেখতাম যে সমস্ত মন্ত্রীদের বা চেয়ারম্যানদের বা অন্য কোনো জায়গায় পাবলিক ভৎসনা করা হয়, তারা সেই জায়গা থেকে সরে যান বা নতুন কাউকে দেন, নতুন কেউ জায়গা নেয় তারা। ফলে এবার দেখার যে আজকে ভৎসনার পর উনি চিফ সেক্রেটারি গোপালিকাকে পুরো তদন্ত করার দায়িত্ব দিয়েছেন, নানা সেক্রেটারিকে নানা কথা বলেছেন। ফলে সেই তদন্ত শেষ হওয়া পর্যন্ত কি অপেক্ষা হয়? এবং 10 দিনের মধ্যে দেখতে বলেছেন, 10 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন, নাকি তার আগেই উনি আর কি অপারেশন শুরু করে দেন, লোকজনকে সরানোর কথা শুরু করেন? এবং যেটা সবথেকে ইন্টারেস্টিং যেটা উনি বলেছেন, যেটা আপনি একদিকে বিজেপির কথা বলা হচ্ছে এবং এই যে জবরদখল হচ্ছে, বাইরে থেকে লোক বসিয়ে দেওয়া হচ্ছে, উনি কিন্তু আর একটা কথা বলছেন, সেটা বলছেন বাংলার আইডেন্টিটি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। আমি কোনো কারোর বিরুদ্ধে নয়, আর কি কোনো ভাষীর বিরুদ্ধে নয়। তাহলে উনি কি বলছেন যে বাংলায় কি বাংলা ভাষী কমে যাচ্ছে, যে তার আইডেন্টিটি চেঞ্জ করে দেওয়া হচ্ছে? আবার একই সঙ্গে যারা বাইরে থেকে চিকিৎসা করতে আসবেন তাদের থেকে উনি টাকা নেওয়ার কথাও বলছেন, যে পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা আসবেন। ফলে একটা জিনিস যেটা আর কি একদিকে যখন উনি শহরকে আরও পরিষ্কার করার কথা বলছেন এবং বিভিন্ন কর কাঠামো সেগুলো সরলীকরণের কথা বলছেন, সেগুলো কেন মানুষ পরিষেবা পাচ্ছে না সেগুলোর কথা বলছেন, একটি পুরসভার উত্তরবঙ্গে
নিজেদের মতো করে ট্যাক্স বাড়িয়েছে, সেটা বাড়ানো যাবে না, তিনি পরিষ্কার করে কথা বলছেন। তিনি একদিকে বোঝাতে চাইছেন যে জনগণের সঙ্গে তিনি আছেন, কিন্তু যেভাবে এনক্রোচমেন্ট হচ্ছে সেখানে দাঁড়িয়ে এটা উনি আর বরদাস্ত করবেন না। এনাফ ইজ এনাফ। অর্থাৎ সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে প্রথমেই বললাম, জয় করে তবু ভয় কেন তোর যায় না। আগামী দিন এই শহরাঞ্চল তৃণমূল গ্রাম দখল করেছে, এবার দেখার তৃণমূল শহরের বুকে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের যদিও প্রশাসনিক সভা, কিন্তু প্রশাসনিক সভার বাইরেও যা বক্তব্য রাখলেন অনেকটাই রাজনৈতিক। এই সভায় থেকে কি বার্তা নিয়ে যান এবং পরে আর কি কতটা সংশোধন হয়। এর আগে আমরা দেখেছি কাটমানির টাকা ফেরানোর কথা বলা হয়েছে, বারবার করে বলা হয়েছে, কিন্তু তারপরেও উনি অস্ত্র উদ্ধারের কথা বলেছিলেন, তারপরে এখনও অস্ত্র পাওয়া যাচ্ছে, সেটা একটা দীর্ঘকালীন প্রক্রিয়া। এবার এখানে দাঁড়িয়ে পুরসভাগুলি নেত্রীর ধমক খেয়ে বা তাদের হুঁশিয়ারি দিয়ে কতটা তাদের ট্র্যাকে আনা যায় এবং জনমানসে কতটা সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়, চলুন আমরাও লক্ষ্য রাখি। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।